রোশনাই একটা ভীষণ মানে খুব স্ট্রং একটা ক্যারেক্টার। তার একটা স্বপ্ন নিয়ে বাঁচে যে আমার লাইফে নিশ্চয়ই এমন একজন ভালোবাসার মানুষ আসবে যে মানুষটাকে পেয়ে আমি সমস্ত পেছনের দুঃখ কষ্ট সবটা ভুলে যাব। আরণ্যকের চরিত্রটা করে আমি এটুকু বুঝতে পেরেছি যে জীবনে কোনো কিছুরই ন্যায় বা অন্যায় নেই, ভালো দিক বা খারাপ দিক নেই, সবটাই হচ্ছে সিচুয়েশনাল, মানে সিচুয়েশনশিপ। নমস্কার, নোয়ার আড্ডায় সকলকে স্বাগত। আপনারা যারা নিয়মিত নোয়ার আড্ডার দর্শক এবং শ্রোতা, তারা প্রতিদিনই আমাদের নতুন নতুন তারকাদের দেখে থাকেন। আজকে একটু ব্যতিক্রম। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী, শন এবং তিয়াশা। আপনারা সকলেই এদের অভিনয় দেখে থাকেন। ধারাবাহিক রোশনাইতে একজন আরণ্যক আর একজন রোশনাই। আমরা আজ শুনবো তাদের কথা। প্রথমেই আরণ্যককে জিজ্ঞাসা করব, অভিনয়ের জীবনটা কিভাবে তোমার শুরু হলো? একটা বিশাল জার্নি, কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না, কিন্তু এটুকু বলতে পারি যে আমি, তোমার তো পড়াশোনাটা বাইরে? হ্যাঁ, পড়াশোনাটা বোর্ডিং স্কুলে হয়েছে, নৈনিতালে। নৈনিতাল, দিল্লি হয়ে তারপর তো শাহবুট কলেজে। তো এবার ওখান থেকে আমি যখন কলকাতায় আসি, দিদার সঙ্গে অনেকটা সময় শুনবো সেই কথাটা আর কি। নিশ্চয়ই। সো আমার মনে হয় আমার দিদাই আমাকে ইনফ্লুয়েন্স করেছিল অভিনয় জগতে পা রাখতে। তো আমার মনে হয় যতটুকু ইন্সপিরেশন পেয়েছি ওনার থেকেই পেয়েছি। সে কারণেই আমি সিদ্ধান্তটা নিয়েছিলাম যে আমিও অভিনয় করব বড় হয়ে। হ্যাঁ, এবারে রোশনাইয়ের কাছে যাব। তিয়াশা লেপচা, আপনারা সকলেই জানেন একটা ধারাবাহিকে, কৃষ্ণকলি বলে একটা ধারাবাহিক, সেখানে টানা প্রায় 4 বছর বোধ হয় চলেছিল, 4.5 বছর। হ্যাঁ, সেই ধারাবাহিকে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল তিয়াশা। সেই তিয়াশা মানে শনের যেমন একটা পারিবারিক অভিনয়ের একটা বিষয় রয়েছে, তিয়াশার বোধহয় সেই রকম কিছু। হ্যাঁ, মানে আমাদের ফ্যামিলিতে সবাই জব করে প্রচন্ড পরিমাণে, হ্যাঁ, যে তোকে জব করতেই হবে এরকমই ছিল। ছোট থেকে আমার ভাবনা চিন্তাও এরকমই ছিল, বাট একটা সাডেন টাইম পরে গিয়ে সবার নিজস্বতা তৈরি হয়। তো আমি মাস কমের স্টুডেন্ট, আমার নিউজ রিড করার খুব ইচ্ছা ছিল। আচ্ছা, তো সেখান থেকে আমি পড়াশোনা করছি। এবার হঠাৎ করে বলে না, সবকিছু লাইফে হঠাৎ করে আসে। তো একজন বলল তুই থিয়েটারটা জয়েন কর, সেখানে ভয়েস মডুলেশনের জন্য তোর, তুমি গোবরডাঙ্গার, হ্যাঁ বলো, এবার বলো। থিয়েটারের মাটি, সেখান থেকে, সেই জন্য আমার সেখান থেকে থিয়েটার জয়েন করা। এবং ওখানে আমার একজন দাদা ছিলেন, তো সে হঠাৎ করে একদিন এসে বলেছে যে তোর কখনো ইচ্ছা করে না যে তুই হিরোইন হবি, এরকম লিড ক্যারেক্টার করবি, তোর ইচ্ছা করে না? আমি তখন ভীষণ স্ট্রিক্টলি বলেছিলাম যে না, শোনো, আমি যেটা করতে এসেছি আমি সেটাই করব। আমার কাছে যদি এরকম অফার আসে আমি করবো না, কারণ আমি নিউজ রিডই করবো। তারপর যেটাই বলি না কেন, ভাগ্যে যেটা থাকে আলটিমেটলি সেটাই হয়। তো তারপর হঠাৎ করে একটা সিরিয়ালের অফার আসে। আমি কিন্তু প্রথমে করিনি, কারণ আমি তখনও সেখানেই স্ট্রিক্ট ছিলাম যে আমি পড়াশোনা করছি আর আমি নিউজ রিডই করব। তারপর যখন কৃষ্ণকলির জন্য অফার আসে, তখন কি হচ্ছে মানে সবকিছু না হঠাৎ করে হয়ে গেল। গেলাম, সবার সাথে দেখা হলো, সেদিনই লুকসে, তার পরের দিন আই থিঙ্ক লুক সেট হলো। সেদিন রাতেই ফোন করে বলা হলো যে হ্যাঁ, টিকিট পাঠিয়ে দিচ্ছি, পরশুদিন থেকে শুটিং। আমি কলকাতা এসেছিলাম, আমার একটা দাদার বাড়িতেই ছিলাম। কিছু জামা প্যান্ট আনিনি অত দিনের জন্য, বাইরে যাওয়ার কোনো প্রিপারেশন নেই, কিচ্ছু নেই। বাড়ি থেকে তাড়াহুড়ো করে সবাই, মানে সবটা সাডেন, মানে হঠাৎ করে শুরু হয়ে গেল কৃষ্ণকলি। সবটা স্বপ্নের মতো, টিআরপি একদম হাই চলে গেল, সবটা স্বপ্নের মতো হয়েছে। বাট হ্যাঁ, অবশ্যই লাখটা ম্যাটার করে। মা বাবা ফ্যামিলির সবার আশীর্বাদ আছে বলেই আজকে এখনো এই ধারাবাহিক যথেষ্ট জনপ্রিয় হয়েছিল, কিন্তু তারপরেও বেশ কিছুদিন তোমাকে নানা রকম একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যে সময়টা আমরা বলি খারাপ সময় আর কি। অনেক অবজ্ঞা, অবহেলা, অনেক বিদ্রূপ
তোমাকে শুনতে হয়েছে। আমি সেইটা কথাটা এক্ষুনি আসছি না, আমি তোমাকে বলবো, তুমি বলছো যে নিউজ রিড করতে তোমার খুব ভালো লাগে, মানে সংবাদ পাঠিকা হওয়ার খুব তোমার ইচ্ছে ছিল কি, অথচ তোমার পছন্দের অভিনেত্রী হচ্ছেন মাধুরী দীক্ষিত। হ্যাঁ, উনি তো সবারই খুব পছন্দ, আমাদের সকলেরই পছন্দ, খুবই ভালো অভিনেত্রী। হ্যাঁ, তার সাথে সাথে খুব ভালো ডান্সার। ডেফিনেটলি ডেফিনেটলি। আচ্ছা শন, তোমার কাছে জিজ্ঞেস করবো, তোমার কাছে আসি। তোমাদের যে একটা পারিবারিক ঐতিহ্য রয়েছে অভিনয়ের, এটা আলাদা করে আমার বলার কিছু নেই, সবাই জানেন। মানে সেই পারিবারিক ঐতিহ্য তোমাকে কতটা ইনফ্লুয়েন্স করেছে? অনেস্টলি আমাকে সেই পারিবারিক ঐতিহ্যটা একেবারে করেনি। আমার জন্য মানে দিদার সঙ্গে সময় কাটাতে কাটাতে আমি অভিনয়ের ব্যাপারে বুঝতে শিখি, ভালো ভালো ছবি, ভালো ভালো থিয়েটার, ভালো ভালো বই পড়তে শিখি। আমার মনে হয় দ্যাট ওয়াজ অ্যান ইনস্টিটিউশন ইন ইটসেলফ। তো আমার মনে হয় ওই অনেক গল্প তো শুনেছি, আমি তো সেই সময় সেই এরাতে জন্মাইনি, আমি অনেক পরে জন্মেছি। এবার আমার মা, আমার দিদি, দিদা, তারা অনেক কিছু দেখেছে সেই সময়। সো আমার কাছে যেটা আরো বেশি অ্যাপিলিং সেটা হচ্ছিল তোমার মানে অভিনয়টা হয় কিভাবে। ধরো অ্যান অ্যাক্টার্স প্রিপেয়ার বলে একটা বই আছে যেটা আমি পড়ি, ইনফ্যাক্ট এখনো সেটা নিয়ে চর্চা করি। স্টানিস্লাভস্কি, টোটসভ, তারপরে তোমার ব্রেক্ট মেথড অফ অ্যাক্টিং, তারপরে মাইজনার, স্ট্যানফোর্ড মাইজনার, এই গুলোর ব্যাপারে আমি আরো বেশি করে চর্চা করতে শিখিয়েছিলাম, বিকজ দ্যাট টাইম ওটা আমাকে আরো বেশি করে ইনফ্লুয়েন্স করতো। যে আমি যদি একটা চরিত্র করি, একটা ক্যারেক্টার প্লে করি, তাহলে এটা কিভাবে রিয়েলিস্টিকলি সম্ভব। মানে শুধু ক্যামেরার সামনে কিছু এক্সপ্রেশনস, কিছু ডায়লগ বলে সেটা তো অভিনয় হয় না। আই থিঙ্ক অভিনয় ইজ আ মাচ মাচ ডিপার টার্ম, ইটস মানে ওটাতে আরো বেশি গভীরতা রয়েছে। তো আমার মনে হয় প্রত্যেকটা অভিনেতাকেই সেটা রিসার্চ করা উচিত বা সেটা নিয়ে চর্চা করা উচিত। তোমার কথা শুনে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে স্ক্রিপ্ট হচ্ছে একটা স্কেলিটন, সেটাকে একটা মানুষ হিসেবে প্রেজেন্ট করাটা অভিনেতার কাজ। হ্যাঁ, আমি সেটাই উপলব্ধি করলাম তোমার কথায়। আমরা একটু রোশনাইয়ের প্রসঙ্গে আসি। তোমরা এই মুহূর্তে যে দুটাতে মানে দুজনেই অভিনয় করছো এবং ধারাবাহিকের জগতে খুবই জনপ্রিয় রোশনাইতে অভিনয় করতে মানে আরণ্যকের কেমন লাগছে? শন নয়, আরণ্যকের কেমন লাগছে? আমি শন হয়ে কথাটা বলি। হ্যাঁ, শন হয়ে বলি। হ্যাঁ, ভীষণ চ্যালেঞ্জিং, বিকজ এই মানে ক্যারেক্টারের কথা তো ছেড়েই দিলাম, কিন্তু এরকম পরিস্থিতির মধ্যে আমি কোনোদিন পড়িনি যেখানে আমার জীবনে দুটো মানুষ রয়েছে আর তাদেরকে বেছে নিতে হচ্ছে আমার জীবন সঙ্গী হিসেবে বা সঙ্গিনী হিসেবে। সো আমি যেহেতু সেটা কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, আমি একটু কনফিউশনে ছিলাম প্রথম দিকে যে এটা মানে এক্স্যাক্টলি কিভাবে হয়। মানে আমি মানে আমার কোন দিক দেখাবো দর্শককে, মানে আমি কাকে ভালোবাসি, আমি সত্যি গরিমাকে ভালোবাসি কি রোশনাইকে ভালোবাসি, এই একটা সাংঘাতিক ডিলেমা কাজ করছিল আমার। তো এই হ্যামলেটের টু বি ও নট টু বি এর মতন কাজ করছিল। সো আস্তে আস্তে আমার মনে হয় আমি চরিত্রের ব্যাপারে আরো ভালো গ্রিপ পাই আর কি। মানে শুরুর দিকে যেটা আমার কাছে যেটা অচেনা ছিল সেটা এখন আমার কাছে খুব মানে নোন হয়ে গেছে আর কি বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমার গ্রিপের মধ্যে এসেছে, তুমি মানে চরিত্রটাকে দেখতে পাচ্ছি আর আমি চরিত্রের সাথে সিম্পাথাইজও করতে পারছি। আমি ওর মানে বুঝতে পারছি ও যেটা করছে কেন করছে বা কি কারণে করছে। আর আমার মনে হয় এরকম একটা চরিত্র আমি প্রথমবার পেয়েছি আমার লাইফে। আর এই চরিত্রটা করে, আরণ্যকের চরিত্রটা করে আমি এটুকু বুঝতে পেরেছি যে জীবনে কোনো কিছুরই ন্যায় বা অন্যায় নেই, ভালো দিক বা খারাপ দিক নেই, সবটাই হচ্ছে সিচুয়েশনাল, মানে সিচুয়েশনশিপ, সিচুয়েশনের উপর নির্ভর করছে, একদম একেবারে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তোমার বয়স অল্প, তুমি আরো অনেক চরিত্রে অভিনয় করবে নিশ্চয়ই, আমরা সে আশা রাখবো। রোশনাই, কেমন লাগছে অভিনয় করতে? তুমি আগে অনেকগুলো সিরিয়াল করেছো, কৃষ্ণকলির কথা তো আমি একবার বললাম, তারপরে রানী ভবানী,
আরেকটা সিরিয়ালে বাংলা মিডিয়াম। হ্যাঁ, বাংলা মিডিয়াম। হ্যাঁ, খুব বেশি দিন চলেনি যদিও, কিন্তু না, বাংলা মিডিয়াম অলমোস্ট। না, আমি রানী ভবানীর কথা বলছি। হ্যাঁ। রানী ভবানী বেশি দিন চলেনি। হ্যাঁ, তোমার এবারে রোশনাইতে অভিনয় করতে কেমন লাগছে? রোশনাই একটা ভীষণ মানে খুব স্ট্রং একটা Strong ক্যারেক্টার। character। কারণ আমাদের লাইফে এরকম অনেক কিছু হয় যে বাবা মায়ের প্রবলেম, বাবা মা আমাদের লাইফ থেকে হারিয়ে যান, এটা অনেকের লাইফে হয়, কিন্তু তার একটা স্বপ্ন নিয়ে বাঁচে যে আমার লাইফে নিশ্চয়ই এমন একজন ভালোবাসার মানুষ আসবে যে মানুষটাকে পেয়ে আমি সমস্ত পেছনের দুঃখ কষ্ট সবটা ভুলে যাব। কিন্তু আলটিমেটলি রোশনাই এমন একটা মানুষকে ভালোবেসেছে যে তাকে খুব ভালোবাসে, কিন্তু তারপরেও সেও আসতে চাইছে কাছে, কিন্তু তাকে না নিজের কাছে রাখতে পারছে না, রোশনাই তার কাছে যেতে পারছে। এইরকম একটা সিচুয়েশন তার লাইফে। মাকে নিয়ে এরকম একটা বড় প্রবলেম, আসল মাকে সেটা এতদিন পর জানতে পেরেছে, মানে ভীষণ ভাবে। বাবাকে যখন এতদিন পর কাছে পেয়েছে, যে মানুষটাকে সব থেকে বেশি ঘেন্না করতো, যে ওয়ার্ডটাকে বাবা, তো তাকে যখন পাচ্ছে কাছে, তখন সে বুঝতে পারে যে না, বাবা একটা ভীষণই ভালো মানুষ, সৎ মানুষ। এত বছর ধরে যে ছবিটা ছিল বাবাকে নিয়ে, সেটা পুরো পাল্টে গেল। তারপর যখন পাল্টে গিয়ে ভালোবেসে জীবনটাকে নতুন করে শুরু করলো, তখন বাবাও চলে গেল রোশনাইয়ের কাছ থেকে। তো এই এত কিছু, সবকিছু কন্ট্রোল করা, ব্যালেন্স করে অভিনয় করা, সেখানে দাঁড়িয়ে ভালোবাসার মানুষ ছেড়ে চলে যাচ্ছে, ভালোবাসার মানুষ সামনে আছে, তাকে পাচ্ছে না, খুব টাফ একটা। অভিনেত্রী হিসেবে এটা তোমার কাছে একটা চ্যালেঞ্জ এই কারণে যে অনেকগুলো শেড রয়েছে তোমার সামনে, মাঝে মাঝেই তোমাকে এদিক ওদিক করে চালিয়ে যেতে হচ্ছে। এইটে অনেক অভিনেতা বা অভিনেত্রীর কাছে খুব সহজে আসে না। হ্যাঁ, এটা তুমি পেয়েছো এবং তুমি ভালো করছো, দর্শকের কাছ থেকে নিশ্চয়ই সেরকম ফিডব্যাক তুমি পেয়েছো, আমরাও যেরকম পাচ্ছি। হ্যাঁ, তুমি অজস্র পুরস্কারও পেয়েছো অন্যান্য ধারাবাহিকে অভিনয় করবার জন্য বা এখানটার জন্য। আসছি তোমার কাছে, আবার যাবো আবার শনের সঙ্গে একটু কথা বলিনি। শন, তোমার শুরুটা বোধহয় আমি সিরাজের বেগম, হ্যাঁ, পুরস্কারও পেয়েছিলে তার জন্য। হ্যাঁ, আরও একটা পুরস্কার তুমি বোধহয় পেয়েছিলে, আকাঙ্ক্ষিত পুরুষ। হ্যাঁ, এইটা একটু শুনতে চাই, কি ব্যাপারটা বলো দেখি। এটা এইসবের ব্যাপারে যখনই আমার খুব ভালো লেগেছিল আর কি। না, যখনই কথা বলি আমার একটু আমার খুব লজ্জা পায় আর কি। বাট হ্যাঁ, আই থিঙ্ক ইটস এ ব্লেসিং যে শুধু মানে মহিলাদের তরফ থেকেই না, আমার মনে হয় পুরুষদের তরফ থেকে যখন একজন ডিজায়ারেবল হয়ে থাকে, আই থিঙ্ক এটা একটা বিশাল বড় পাওনা, এটা একটা বিশাল বড় ব্লেসিং আমি মনে করি। ওয়েব সিরিজ করেছো তুমি, আরো অভিনয় নিশ্চয়ই করবে। অভিনেতা হিসেবে তুমি বললে যে তুমি স্তানিস্লাভস্কি, ব্রেখট এসব মেথড ফলো করছো, বা মানে আমার ভীষণ ভালো লাগে যখনই অভিনয় নিয়ে আমি কোনো এগুলো তো একদম পড়তেই হবে না। আমার মনে হয় পড়া উচিত সবাই, কারণ শেখার তো কোনো শেষ নেই। আমার মনে হয় যত বেশি ওটাকে রপ্ত করা যায়, আই থিঙ্ক তত ভালো। মানে আমার ক্রাফটে হেল্প করবে, ইনফ্যাক্ট আমার জীবনেও হেল্প করবে, আর অনেকটা কনফিডেন্সও আসে অভিনয় করতে গেলে, অনেকটা কনফিডেন্স। তুমি আমাকে একটুখানি বলো যে তুমি নিজেকে কিভাবে তৈরি করলে। এটা না সমস্ত ক্ষেত্রে তুমি দেখবে এটা কেউ বলেন না, মানে এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গা, এই যে থেকে যে মাঝখানে হাইফেনটা, এই হাইফেনটা পেরোতে একটা খুব কষ্টের একটা সময় থাকে, অনেক লড়াই, অনেক বিদ্রুপ, অনেক অবহেলা, হ্যাঁ, অনেক না পাওয়া, আবার অনেক পাওয়া, অনেক দুঃখ কষ্ট। এই যে সময়টাতে মানুষ কিভাবে নিজেকে করে, এটা আমাদের সবসময় মানে জানার আগ্রহ থাকে দর্শক হিসেবে। যেমন ধরো বিরাট কোহলি এমনি তো হয়নি, তাদের উনি অত বড় একজন খেলোয়াড়, তাকে কত করতে যেতে হয়েছে কত জায়গায়। তুমি অভিনেতা হিসেবে তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করছো? আমার মনে হয় একটা ডিসিপ্লিন কাজ করা উচিত, মানে সাংঘাতিক ভাবে একজন অভিনেতার জীবনে একটা ডিসিপ্লিন থাকা উচিত। আর আমি ক্রাফটটা ছেড়ে দিলাম, ক্রাফটের ব্যাপারে যদি না কথা বলি, আমার মনে হয় একটা মানুষের, একজন অভিনেতার জীবনে একটা সাংঘাতিক ডিসিপ্লিন যদি না থাকে, তাহলে আমার মনে হয় সেই কাজটা করা সম্ভবই হবে না।
আমার মনে হয় সকালবেলায় ঘুম থেকে ওঠা, একটা নর্মাল মানুষ যেমন তার জীবন কাটায়, সকালবেলায় ঘুম থেকে ওঠা, চা খাওয়া, কফি খাওয়া, ব্যায়াম করা, বই পড়া, ভালো ভালো নাটক দেখা, ভালো ভালো সিনেমা দেখা, মানুষদের সঙ্গে গল্প করা। আমার মনে হয় আমি যখনই সুযোগ পাই আমি ঘুরতে চলে যাই, কারণ আমার মনে হয় আমি সব থেকে বড় শিক্ষা সেখানে পাই, নতুন নতুন মানুষদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, নতুন নতুন কালচারের ব্যাপারে জেনে। এই যেমন আমি রিসেন্টলি বেরোতে এক জায়গায় গিয়েছিলাম আমার 3-4 দিনের মধ্যে, তো সেখানে আমি বহু মানুষের সঙ্গে গল্প করতে ব্যস্ত হয়ে যাই, তাদের ব্যাপারে জানার জন্য তাদেরকে অবজার্ভ করা। তো আই থিঙ্ক সবটাই তো আমাদের কাছে আছে, আমাদেরকে জাস্ট খুঁজে নিতে হবে। তারপর তুমি সেটাকে কাজে লাগাবে তোমার অভিনয়ের মধ্যে দিয়ে। ওটা তো সাবকনশিয়াস মাইন্ডে এমনিতেই চলে আসে, আর সেটা অজান্তে অভিনয়ের মধ্যে ফুটে ওঠে আই থিঙ্ক। গোবরডাঙ্গার মধ্যবিত্তই বলা যায়, মধ্যবিত্ত পরিবারের মেয়ে তুমি, তিয়াশা। তোমার অভিনেত্রী হিসেবে নিজেকে তৈরি করাটা কারণ তুমি ভেবেছো তুমি সংবাদ পাঠিকা হবে, কিন্তু যখন তুমি জানতে পারলে যে তুমি একটা চরিত্রে তুমি অভিনয় করছো এবং এরকম একটা স্ট্রং মিডিয়া, সবচাইতে এখন স্ট্রং বলা যেতে পারে, তো সেইখানটায় অভিনয়ের যখন প্রথম মানে তোমাকে নির্বাচন করা হলো, এইবার তোমার প্রস্তুতিটা কিরকম হচ্ছে? সত্যি কথা বলতে আমি কোনো প্রস্তুতিই নিই, আমি কিছু ভাবিনি। এখন যেরকম ভাবি বা আরো কি করে বেটার করব, সেই মুহূর্তে আমি তখন ভাবিনি। আমাকে যেটা বলা হতো আচ্ছা, কারণ আমি খুব কপি করতাম তখন, কারণ আমি সেই ব্যাপারে কিছু আমার কোনো নলেজ নেই। সাডেন আমি 1 উইকের মধ্যে চলে এসেছি। হ্যাঁ, একটা 15 দিনে অভিনয় কখনো শিখে তো পসিবলই না এটা, প্রথম কথা ওইভাবে। হ্যাঁ, কিছু টেকনিক্যাল জিনিস শিখতে হয়, সেটার কিছুটা 15 দিন হয়েছিল শেখা, কিন্তু সেটা তো এনাফ নয়। তো প্রথমে আমি কিচ্ছু ভাবতামই না, জাস্ট পড়তাম, আমাকে যেটা বলা হতো আমি করে দিতাম, এটা করতাম, বেশি মাথা লাগাতামই না। বাট হ্যাঁ, এখন যত দিন গেছে, যত বুঝেছি, যখন প্রত্যেকটা মানুষও যেমন বললো যে বাইরে বেরোলে নতুন নতুন মানুষের কাছ থেকে দেখে শিখে সবটা করা হয়, তো এখন যে কোনো মানুষ দেখি তার মধ্যে হয়তো একজন কেউ হাতের ভঙ্গিমা করে কথা বলে, কেউ মুখে, কেউ চোখে, যখন করে সেটা অটোমেটিক্যালি আমরা দেখি, শিখি যে নেক্সট এরকম কিছু যখন আসবে তখন এটা করা যেতে পারে। আর সেটা আই থিঙ্ক আমাদের যারা অভিনয় করি সবার মাথায় বসে যায় অটোমেটিক্যালি। যখন আপনি কথা বলতে শুরু করলেন, এত সুন্দর করে শুরু করলেন কথা বলাটা, তখন বাকি সুন্দর কথা কিভাবে, কত সুন্দর ওয়েতে কথা বলছে, কোন জায়গাটা প্রেশার দিচ্ছে, কোন জায়গাটা গ্যাপ দিচ্ছে, তো এইগুলো না অটোমেটিক্যালি লাইফের সাথে চলতে ফিরতে হয়ে গেছে। হ্যাঁ, এই যে তুমি বলছো না যে প্রথমে আমি কিছু ভাবিনি, এটা না আমাদের জীবন থেকে শুরু হয়। মানে ছোটবেলায় পরীক্ষার সামনে, তোমাদেরও নিশ্চয়ই ছোটবেলা ছিল, মানে আমার ছোটবেলাটা কল্পনা করতে একটু কষ্ট হবে, অনেকদিন আগের তো আমরাও না কিছু ভাবিনি তখন, পরীক্ষা ঠিক আছে, হয়ে যাবে, কি হবে। তো সেখানে আমার মনে আছে আমি একটা ওয়ার্কশপ করেছিলাম বেনিদির সঙ্গে। আচ্ছা। তো সেখানে মানে একটা ক্যারেক্টারাইজেশনের ওয়ার্কশপ হচ্ছিল। তো এবার সেই দিন থেকে, বিকজ তখন আমার বয়সটা আরো ছোট ছিল, আমি অনেক কিছুর ব্যাপারে ওয়াকিবহাল ছিলাম না। তো এবার আমরা সেই ওয়ার্কশপটা করার সময় আমি বুঝতে পেরেছি যে ইমাজিনেশনের পাওয়ারটা এক্স্যাক্টলি কি। মানে আমরা যদি কল্পনা করতে পারি, আমরা যদি সত্যি ইমাজিন করতে পারি, তাহলে অনেক কিছু কিন্তু বাস্তবে হয়ে যায়। সেটা আমি শিখেছি, ইনফ্যাক্ট আমার সঙ্গে হয়েওছে। কারণ আমি তো জানি না বাংলার নবাব এর এক্স্যাক্টলি কিরকম আচরণ হতে পারে, সে কিভাবে ব্যবহার করতে পারে, মানুষদের সাথে কিভাবে মেশে, তাদের কন্টেম্পোরারির সাথে কিভাবে মেশে, তার নিচে যারা আছে তাদের সঙ্গে কিভাবে মেশে। তো এবার সেটা তো আমাদের ভাবনার বাইরে। আমরা হয়তো ইতিহাসের বইতে পড়েছি বা সিনেমায় দেখেছি বা শুনেছি গল্পগুলো, কিন্তু অ্যাকচুয়ালি কি হতো সেটা তো আমরা কেউই জানি না, আমরা শুধু কল্পনা করতে পারি। এবার ওখানে একটা ওয়ার্কশপে আমার মনে আছে একটা সেশন ছিল যেখানে কিছু অ্যাফার্মেশনস বেনিদি আমাকে দিচ্ছিল আর বলছিল বারবার এটাকে রিপিট করতে। তো আমাকে বলছিল যে তুমি নিজেকেই বলো যে তুমি বাংলার নবাব। তো আমি চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে আমি 10 বার বলতে শুরু করলাম, আমি সুবে বাংলার নবাব সিরাজউদ্দৌলা,
আমি সুবে বাংলার নবাব সিরাজ উদ্দৌলা, হে করে করে 10 বার 20 বার 30 বার আমি শুধু বলতে থাকলাম। আর তারপর আমি জানি না, ইট ওয়াজ লাইক ম্যাজিক। একটা সময়ের পর মনে হচ্ছিল যে সত্যি আমি সুবে বাংলার নবাব যে সিংহাসনে বসে রয়েছে। সো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ইমাজিনেশন। এটা নিজেকে তৈরি করা, নিজেকে তৈরি করা, কিছুই না। আর আমার মনে হয় চারপাশে আমরা অনেক কিছু পেতে পারি নিজেকে তৈরি করার জন্য। এটা খুব যে কোনো একটা চরিত্রকে তৈরি, কিছু একটা পেতেই পারি আমরা। আমাদেরকে জাস্ট দেখতে হবে, নোটিস করতে হবে, লক্ষ্য করতে হবে, চোখ কান খুলে রাখতে হবে। ঠিক ঠিক, কিছুই খুবই ভালো একটা উদাহরণ তুমি দিয়েছো। অভিনেতা হতে গেলে যা যা লাগে আর কি, নিজেকে তৈরি করা, নিজেকে বিশ্বাস করা আর কি। আমি যদি এই চরিত্রটাকে বিশ্বাস করি তবেই আমি আরেকজনকে বা দর্শকদের বিশ্বাস করাতে পারবো। হ্যাঁ, তো এই যে এটার থেকে বা থিয়েটারে একরকমভাবে, আর অভিনয় এই সিরিয়াল এর জগৎটায় একটু অন্যরকম। কারণ আমি বলছি যে এই কারণে বলছি, তোমরা নিশ্চয়ই একমত হবে, অনেকটা সময় ব্যয় করতে হয়, অনেকটা সময় বসে থাকতে হয় একটা এতে। এটা তো কিছু করে না, এটা মিডিয়ার সিস্টেম। এটা এই যে সময়টা যে বসে থাকতে হয়, এটা অনেকটা অলস করে দেয় তোমার মস্তিষ্ককে। হ্যাঁ, তুমি হয়তো ভেবে রেখেছো এটা করবে, এটা করবে, কিন্তু এমন একটা সময় যেতে 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 এমন একটা সময় হলো, তখন তুমি আর সেইটা করে উঠতে পারলে না। হ্যাঁ, তারপর যখন তুমি দেখছো তখন মনে হলো আমি তো এটা করতে পারতাম। এটা বোধহয় সব অভিনেতারই হয়, আমার মনে হয় যে এইটি করলে বোধহয় আরো, মানে দেখবার পর, হ্যাঁ, দেখার পর সেটা তোমার মানে নিজের কাজটা দেখার পর আমি বলছি, তুমি দেখবে সেটা তোমার মনে হচ্ছে আর কিছু অ্যাড করতে পারতাম। কারণ এটা শেষ কিছু নেই, একদমই নয়, এটা কোনো শেষ নেই। তুমি আমার মনে হয় আমরা মানুষ হিসেবেও তো ইভলভ করি না। হয়তো 10 বছর আগে আমি যে কাজটা করতাম, সেই একই কাজ যদি আজকে আমাকে দেওয়া হতো, হয়তো আমি 10 টাইমস বেটার করতাম বা অন্যভাবে করতাম। আর একটা কথা তোমাদের আমি বলছি, মানে আমি তোমাদের থেকে অনেক বড় সেই হিসেবেই বলছি, তোমাদের অভিনয় জীবনের প্রায় শুরুর দিকেই তোমরা রয়েছো এখন বলা যেতে পারে। সেই সময় তোমরা লীনা গঙ্গোপাধ্যায়ের স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারছো। এটা কিন্তু তোমাদের অনেকটা মানে অভিনেতা অভিনেত্রী হিসেবে তৈরি করে দিতে সাহায্য করবে। তোমরা দেখবে যে স্ক্রিপ্টের মধ্যে এমন কিছু কিছু জিনিস আছে, এই যে তুমি একটু আগে বললে না, একটা কনফ্লিক্ট রয়েছে তোমার মধ্যে যে তুমি কি করবে, এই যে এত সূক্ষ্মতা, এত পরত, এত এগুলো লীনাদির লেখার মধ্যে পাওয়া যায়, এবং সেগুলো অভিনয় করতে পারলে তোমার নিজেরও ভালো লাগবে। তুমি দেখবে অনেক সময় আমার মনে হয় অভিনয় করার প্রয়োজন পড়ে না, কারণ লাইন্স গুলো এমন ভাবে লেখা যেটা ক্যারেক্টারের সাথে একেবারেই মানে যায়। তো অনেক সময় অভিনয়টা করতে হয় না, সেটা একটা সুবিধা আমি পেয়েছি লীনাদির স্ক্রিপ্টে। আমি এই কথাটাই তোমাদের বলতে চাইছিলাম আর কি। আমি একটু মানে অ্যাজ ইফ যেন আমি বড় দাদা সেরকম তোমাদের উপদেশ দিচ্ছি আর কি, সেরকমভাবে। শোন, একটু তোমার পারিবারিক যে একটা ঐতিহ্য যে কথা বললাম, তুমি তার থেকে কোনো সুযোগ পাওনি, তোমাকে কেউ সেখান থেকে এই যে কোথাও সুযোগ করে দিয়েছে যে তুমি এখান থেকে এগিয়ে যাও, কিন্তু তুমি যতটুকু করেছো তোমার নিজের ক্ষমতাতেই তুমি করেছো, এবং এখনো যা করছো নিজের ক্ষমতাতেই। আমার মনে হয় আমার দিদার আশীর্বাদ আছে, আশীর্বাদ ডেফিনেটলি আছে, কিন্তু তাও একটা ওই যে বড় পরিবারের একটা ছাপ থাকে না, হ্যাঁ, সেটা আমি ঠিক পাইনি। কারণ আমার মনে হয় আমি অন্তত একজন অভিনেতা হিসেবে 5টা ছেলের মতনই আমি অডিশন দিয়ে তুমি চান্স পেয়েছো। আমি জানি সেটা, আমি সেটা জানি। হ্যাঁ, আর তিয়াশাকে যে অনেকটা লড়াই করতে হয়েছে, কারণ সেই ইয়ের থেকে গোবরডাঙ্গা গ্রামই বলা যায়, গ্রাম নয় এখন মফস্বল শহর, সেইখান থেকে এসে কলকাতায় একটা বিশেষ জনপ্রিয় সিরিয়ালে চান্স পাওয়া, এবং সেটা অতদিন ধরে চলা, এবং যথেষ্ট জনপ্রিয় তুমিও ছিলে সেই সময়টা, সেই মুহূর্তটায়। সেটা তুমি কিরকম রিয়েলাইজ করেছো, নিজে উপভোগ করেছো কিরকম, বলো? তখন থেকে এখন অবধি গোবরডাঙ্গা মফস্বল জায়গা, তো এরকম আমার ক্ষেত্রে এটা ফেস করতে হয় এখনো। আমার অনেক স্কুল ফ্রেন্ড আছে, তাদের সাথে দেখা হলে, বা অনেক রিলেটিভস আছে দূর সম্পর্কে, যারা দেখা হলে কথা বলে না, তো আমি কথা বললো না, আমি গিয়ে কথা বলবো তো অকওয়ার্ড হয়ে যায়। তো তাদের অনেক সময় মনে হয় যে না, ও এখন বিরাট কিছু হয়ে গেছে, ওর দুটোর জায়গায় 4টে পা হয়ে গেছে, এইসব অনেক কিছু ভাবে।
কিন্তু একদমই না, কাজটা কাজের জায়গায়, সবাই যেরকম অফিস ওয়ার্ক করে আমরাও সেরকম, শুধু আমাদের টিভিতে দেখা যায়, আলাদা করে কিচ্ছু না। তো আমি এরকমই হয়েছে, আমি মাসির বাড়িতে গিয়ে সবাই খাচ্ছিল, তো আমি ওদের সাথে, হয় না যে সবাই অনেকজন থাকলে নিচে বসে একসাথে খাওয়া, তো আমি দেখ মাসি তাড়াতাড়ি দাও নিচে বসে খা, আমি তো আমার জায়গায় ঠিকই আছে। মাসি বলছে তুই এরকম ভাবে বসে খেয়ে নিচ্ছিস, তুই বসে পড়লি? মানে বসে পড়লাম মানে মানে আমি তো বুঝতে পারছি না, আমি তো নরমালি আছি। তো ওদের ধারণা হয়ে যায় এগুলো, ওদের চোখে তোমার উপরে যেন একটা কিছু রয়েছে, একটা কোন একটা আবরণ রয়েছে। বাট হ্যাঁ, ভালো তো লাগে যে সত্যি এত মানুষের ভালোবাসা পাই, এটা তো অবশ্যই একটা মানে পাওয়া, এক্সট্রা পাওয়াই বলা যেতে পারে আমাদের জন্য। এত মানে হয়তো অন্য কাজ করলে এটা পেতাম না, বাট অনেক ভালো মানুষের ভালোবাসা পাই, অনেক কিছু, তো এটার জন্য ভালো লাগে। এটা সত্যি ব্লেসিং ছাড়া তো পাওয়া পসিবল না, অনেকেই পায় না। বাট আমি খুব নর্মাল, আমি এখনো নরমাল। তুমি মানে আমি ওইভাবে কিছু ভাবি না যে আমি কি মানে সবাই যেরকম ভেবে নেয়, আমি ওইভাবে এনজয় করি। আমি শুরুতে যে কথাটা তোমাকে বলছিলাম যে একটা সময়ের, আমি সেই প্রসঙ্গটায় আসবো না, কিন্তু একটা সময় এমন গেছে তোমাকে অনেক কথা শুনতে হয়েছে, তোমার জন্য তোমাকে দায়ী করা হয়েছে অনেক কথা। তো আমি যতদূর জানি সেইটা তোমাকে খুব মানে তুমি খুব নিজের মধ্যে মজা করে সেটাকে নিয়ে, আমি জানি না আপনি কি করে জানলেন, বাট এখনো স্টিল আমার মুখে যেরকম ভাবে হাসি, প্রায় 7 বছর 8 বছর হয়ে গেল, ঠিক আসার পরও যেরকম ছিল, তার মধ্যেও অনেক ইন্টারভিউ দিয়েছি, সেই টাইমেও অনেক জায়গায় রিলসও করেছি, ফটো পোস্ট করেছি, আমার মনে হয় সেম হাসি সেম ভাবেই আমি আছি, আমার মধ্যে কোনো চেঞ্জ নেই। কারণ হ্যাঁ, মানুষের লাইফে আপস এন্ড ডাউন থাকে, সেটা তো অবশ্যই থাকবে, কিন্তু তার মানে এটা নয় যে মুখ গোমরা করে বসে থাকা। হ্যাঁ, এবার খারাপ কথা বলেছে, বাট আমার তখন একটা টাইম খারাপ লাগতো না, আমার খারাপ লাগতো যে এরকম বলে দিচ্ছে মানুষে, মানুষ তো দেখলো না আমি কোন জায়গাটায় ছিলাম না, তোমার জায়গাটা তো দেখলো না, আমি বাইরে থেকে জাজ করছি, তাহলে ওরা এরকম কেন বলছে? আমি তো জানি আমি সেই টাইমে কি করেছি, আমি তখন ভাবতাম, কিন্তু আমি 2-3 দিন ভাবার পর আমি ভাবলাম কি যে তারা ফেসই করেনি, তারা আমার জায়গায় ছিল না, তারা আমার পাশে ছিল না, বলছে কি করে, জাস্ট বলে দিচ্ছে। আমি তাদের কথায় আমি মন খারাপ করে বসে থাকবো, এতটা আমি উইক নই, এতটা উইক নই আমি। তো বলবে ঠিক আছে, আমি মানে আমার ডিরেক্টর, ফার্স্ট বলবো না, সেকেন্ড ডিরেক্টর বিজয় মাঝি, তো উনি আমাকে সেই একটার কথা বলেছিল যে মিমি, মানে আমাকে মিমি বলেই ডাকে, আমার নিকনেম মিমি, যে মিমি তুই দিনের শেষে নিজের আয়নায় গিয়ে নিজের মুখটা দেখতে পাচ্ছিস কিনা সবসময় এটা ক্লিয়ার রাখবি, লোকে কি বললো না বললো কিছু যায় আসে না, বাট তখন যখন কমেন্টস আসতো 100টা আসলে 99টাই খারাপ, তো তখন আমি এটা ভেবেছিলাম যে না, এই 99টা আমাকে ঠিক করতে হবে। ইনফ্যাক্ট এমন একজনের হাত ধরেও আমার ইন্ডাস্ট্রিতে আসা, তো এটাও আমার কাছে খুব চ্যালেঞ্জ ছিল যে হ্যাঁ আমাকে এটা প্রুফ করতে হবে যে না, হাত ধরে আসলেই হয় না, নিজে কিছু না করতে পারলে কি আমি সেই জায়গাটায় থাকবো। তো এটা আমার কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জই ছিল যে না, আমাকে সেই জায়গাটা তৈরি করতে হবে। তো সেই জন্য আমার বই পড়াও স্টার্ট, সবাইকে কি করে বেটার করতে হবে, বেসিক্যালি এখান থেকেই আমার সবটা স্টার্ট। হ্যাঁ, তোমাকে ধাক্কা দিয়ে আমি খেলার মাঠে ঢুকিয়ে দিলাম, কিন্তু খেলতে হবে তোমাকে, খেলার সময় তুমি কিন্তু আমাকে পাবে না, যদি আমি না করতে পারি রান, তাহলে নিশ্চয়ই সেটাই যে নিজেকে মানে এই জীবনের ক্ষেত্রে দেখে থাকবে যে নিজেকে প্রমাণ করা সবচেয়ে কঠিন, করেই যেতে হয়, আরো বেটার, আরো বেটার, আরো আসলে এটা না নিজের সঙ্গে নিজের লড়াই, লোককে বোঝানো, আমার নিজেকে বোঝানো। আমি নিজে কোনো কিছুতে আমি যতক্ষণ না পর্যন্ত নিজেকে স্যাটিসফাই করতে পারি, আমি ততক্ষণ অবধি সেখান থেকে ব্যাক করি না। তো সেটা খারাপ হোক বা ভালো হোক, আমি দেখতে চাই যে খারাপের কোন পর্যায়ে অবধি যেতে পারে, কোন পর্যায়ে। হ্যাঁ, সেটাও আমাকে কিছু শেখাবে। আমার লাইফে এরকম অনেক কিছু, আমি তার থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু। তো আমি সেটাকে কখনো, আমার মনে হয় যে লাইফে কারোর কিছু হলে না সবাই এরকম হ্যাঁ আমার ব্যাড টাইম ছিল, কেন ছিল, সত্যি তো না, ব্যাড টাইম ছিল, এটা আমার জন্য খুব ভালো, সেই ব্যাড টাইমটা ছিল বলে আমি অনেক কিছু শিখেছি, লাইফে এগিয়ে যেতে পেরেছি। ইনফ্যাক্ট সত্যি ব্যাড টাইম মানুষের লাইফে আসা উচিত, লাইফে না, ওটা তো মানুষের একটা শিক্ষার দরকার আছে, যে ওইটা আমি কিভাবে, ওই তরঙ্গ সংকুল অবস্থাটা আমি কিভাবে পেরিয়ে যাব। শোন, তুমি পুরস্কার পেয়েছো, অনেক যথেষ্ট পুরস্কার পেয়েছো, মানে
ওই যতটুকু কাজ করেছো তোমার খুবই কম, তোমার অভিনয় জীবন এখন কোনো বিস্তৃত রয়েছে, তুমি আরো প্রচুর কাজ করবে আমরা জানি, আমরা চাই তুমি আরো বেশি কাজ করো। হ্যাঁ, আমরা চাইবো যে তুমি আরো নতুন নতুন চরিত্রে, কিরকম চরিত্র তুমি আশা করো, যে কিরকম চরিত্র তুমি মানে এক একজনের থাকে না একটা স্বপ্নের চরিত্র থাকে, সেইটাকে একটুখানি বলো। শখ বলতে আর কি বলবো, মানে আমার প্রচুর ক্যারেক্টার্স করার শখ আছে, শুনলে খুব অদ্ভুত লাগতে পারে। হ্যাঁ হ্যাঁ, বলো না। তো অনেস্টলি আমি জানি না, বাট আমার সামহাও মনে হয় যে ভিক্টর দা, মানে আমাদের ভিক্টর ব্যানার্জি, যদি আমি কোনোদিন ওনার বায়োপিক করতে পারি, দেন আই উইল বি ভেরি হ্যাপি। আচ্ছা, আমার খুব ভালো লাগবে। ইনফ্যাক্ট আমার ওনাকে খুব ভালো লাগে, ওনার কাজ দেখেছি, উনি বিদেশেও অনেক কাজ করেছেন, হলিউডে বেশ ভালো ভালো কাজ করেছেন, আমি দেখেছি। ডেভিড লিনের ছবি, প্যাসেজ টু ইন্ডিয়া, আর এরকম অনেক ছবি আছে। খুব ভালো অভিনেতা, আমার দিদার সঙ্গেও কাজ করেছেন। ওনার সঙ্গে মানে ওনার যদি বায়োপিক করতে পারি তাহলে আমি খুব খুশি হব। আমরাও আশা করছি তুমি নিশ্চয়ই একদিন করতে পারবে। আর তিয়াশার একটা সুবিধে হলো যে তুমি যাকে পছন্দ করো, মানে যে অভিনেত্রীকে পছন্দ করো, তার একটা বিশেষ নাচ তোমাকে নাচতে হয়েছে, তাই তো? হ্যাঁ, রোশনাইতে তো, হ্যাঁ রোশনাইতে প্রচুর নাচতে হয়েছে। বাট হ্যাঁ, অবশ্যই মাধুরী দীক্ষিত একটা ফুল প্যাকেজ বলা যেতে পারে, ডান্সার, অ্যাক্টর, গ্ল্যামার নিয়ে তো না, তা তো ওদের এটাই মানে ক্ষেত্রটাই সম্পূর্ণ আলাদা, কিন্তু এগুলো সহজে আসে না মানুষের কাছে, কখনো কখনো এসে যায়। হ্যাঁ, আজকে তো যেটা ও বলছে যে আমি এটা ভাবি যদি কখনো হতে পারি ভিক্টর ব্যানার্জি বায়োপিকে, আমরা আশা করবো একদিন সত্যি সত্যি হবে, আমরা দেখবো শোনকে। হ্যাঁ, সেই শুভেচ্ছা তোমার প্রতি রইল, তোমার প্রতি তোমরা যে আজকে এসেছো আমাদের নোয়ার আড্ডায়, এই জন্যে তোমাদের আমরা ধন্যবাদ জানাই। তোমাদের অভিনয় জীবন আরও সুন্দর হোক, ফুল ফুটুক তোমাদের জীবনে। আজকের মতো এখানে ধন্যবাদ, নমস্কার, নমস্কার।